নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী রবীন্দ্রনাথ মৈত্রের লেখা দুটি ছোট গল্প, আপেল ও লাটের স্পেশাল। এখন শুনবেন প্রথম গল্প, আপেল। সোমবারের সকালবেলা উঠিয়াই 6 বৎসরের ছেলে বুধা ঘুমন্ত পিতার কানে কানে কহিল, বাবা, আজ সোমবার, আজ আনবে বাবা? নটবর ছেঁড়া মাদুরখানার উপরে একবার পাশমোড়া দিয়া নিদ্রা জড়িত কণ্ঠে কহিলেন, আনব। বালকের সমস্ত মুখ হাসিতে ভরিয়া গেল। তাড়াতাড়ি ছুটিয়া বাহিরে গিয়া তাহার সমবয়সী বড় বাড়ির ছেলে শ্রীকান্তকে ডাকিয়া কহিল, আজ বাবা আনবে বলেছে, দেখিস সন্ধেবেলা। পিতা পুত্রের এই গোপন পরামর্শের বস্তু ছিল একটা আপেল। সেদিন শ্রীকান্ত রাস্তায় দাঁড়াইয়া একটা রক্তবর্ণ ফলে মহা উৎসাহে দন্তভেদ করিতেছিল। বুধা অনেকক্ষণ ধরিয়া দরজার ছেঁড়া চটের আবরণের মধ্য দিয়া শ্রীকান্তের এই ভোজনলীলা দেখিল। তারপর যখন লোভ সামলানো দুঃসাধ্য হইল, তখন বাহিরে আসিয়া শ্রীকান্তকে কহিল, কি খাচ্ছিস রে শ্রীকান্ত? শ্রীকান্ত নির্বিকার চিত্তে কহিল, আপেল। বুধা কহিল, আমাকে এক কামড় দে না ভাই। শ্রীকান্ত ফলটির শেষ অবশেষটুকু তাড়াতাড়ি গালে পুড়িয়া কহিল, তারপর চর্বণ সমাপ্ত করিয়া কহিল, আমার বাবা এনে দিয়েছে, তোর বাবা কেন এনে দেয় না রে? 22.5 টাকার মাহিনার কেরানির ছেলে 500 টাকা মাহিনার পুত্রের এই জটিল প্রশ্নের উত্তর দিতে পারিল না। সে কাঁদো কাঁদো মুখে পিতার নিকট গিয়া উপস্থিত হইল। নটবর তখন ছেঁড়া কামিজটির ওপর পাট করা মলিন চাদরখানা জড়াইয়া নটার গাড়ি ধরিবার উদ্দেশ্যে যাত্রা করিতেছিলেন। তাহার সম্মুখে দাঁড়াইয়া বুধা কহিল, বাবা, আমাকে একটা আপেল এনে দিও। আচ্ছা বলিয়া নটবর বাহির হইয়া গেলেন। সন্ধ্যার গাড়িতে নটবর যখন আপিস হইতে ফিরিতেছিলেন, তখন রাস্তার মোড়ে বুধার সহিত দেখা হইল। অন্যদিন বুধার এতক্ষণ দুপুর রাত, আজ আপেলের লোভে আর সে ঘুমাইতে পারে নাই। মাথা জোর করিয়া বিছানায় শোয়াইয়া রাখিয়া গিয়াছিলেন বটে, কিন্তু সন্ধ্যার গাড়ি যখন বাঁশির শব্দ করিয়া স্টেশনে প্রবেশ করিল, তখন সে নিদ্রার ভান ত্যাগ করিয়া রান্নাঘরের দিকে সবহে চাহিয়া একেবারে পথে গিয়া উপস্থিত হইল। পিতাকে দেখিয়াই ডান হাতখানি প্রসারিত করিয়া কহিল, বাবা, আমার আপেল। নটবর কহিলেন, ও যা, ভুলে গেছি রে বুধা, কাল দেব। মুহূর্তে বুধার মুখখানি এতটুকু হইয়া গেল। একটি ছোট নিঃশ্বাস ফেলিয়া সে কহিল, আচ্ছা। নটবর সত্য কথা বলেন নাই। পথে যাইতে আপেলের দোকান দেখিয়া বুধার ফরমাইশের কথা মনে হইয়াছিল, কিন্তু পকেটে একটিও পয়সা ছিল না। দারোয়ান রামশরণ সিংহের কাছে 4 আনা পয়সা ধার চাহিয়া কিছু পান নাই। কাল কোথা হইতে 4 আনা জুটিবে তাহা নটবর জানিতেন না। শুধু নিরাশ পুত্রকে আশ্বাস দিবার জন্য আবার এই প্রতিজ্ঞা করিলেন। তার পরদিনও বুধা সমস্ত দিনমান সন্ধ্যার প্রতীক্ষায় কাটাইল। আজ যে আপেল আসিবে তাহাতে তাহার সন্দেহ মাত্র ছিল না। বাহিরের দ্বারের পাশে সে দাঁড়াইয়াছিল। দূর হইতে পিতাকে দেখিয়াই ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া কহিল, বাবা, আপেল দাও। নটবর ক্ষণেকের জন্য মুখ বিকৃত করিলেন, তারপর পকেটে হাত দিয়াই বলিলেন, এই রে, সেটা বুঝি পড়ে গেছে? হ্যাঁ, তাই তো। এ উপায় ছাড়া আজ আর বুধাকে প্রবোধ দেওয়ার অন্য উপায় ছিল না। কিন্তু এই ছলনাটুকু করিতে নটবরের চোখ ফাটিয়া জল আসিল। বুধা পিতার হাত ছাড়িয়া দিল। তারপর সঙ্গ ছাড়িয়া সম্মুখে গিয়া আবার ফিরিয়া কহিল, হ্যাঁ বাবা, সেটা কত বড় ছিল? নটবর অঙ্গুলিগুলি বিস্তার করিয়া
একটি কল্পিত পরিমাপ দেখাইয়া দিলেন। বুধা কহিল, খুব বড় তো বাবা। আচ্ছা বাবা, আবার কাল আনবে? পরশু সোমবার মাহিনার দিন। নটবর কহিল, কাল না বাবা, সোমবার আনব। বুধা প্রশ্ন করিল, সোমবার কবে বাবা? কালকের দিন বাদ সোমবার, দুটো এনে দেব। মহা উল্লাসে বুধা কহিল, অমনি বড় আর লাল এনো বাবা। নটবর কহিলেন, আচ্ছা। বুধা নাচিতে নাচিতে বাড়ির উঠানে গিয়া দাঁড়াইয়া কহিল, মা, বাবা আমায় দুটো আপেল এনে দেবে জানো, খুব বড়। রঞ্জনশালা হইতে বুধার মাতা স্বামীর দিকে চাহিয়া কহিলেন, দেখছ, না পেতেই এই, পেলে যে কি করবে খোকা। বউবাজারের মোড়ে দাঁড়াইয়া এক কাবুলির দোকানে নটবর বাছিয়া বাছিয়া দুটি বড় আপেল পছন্দ করিয়া দাম স্থির করিয়া খাঁ সাহেবকে কহিলেন, এ দুটো আলাদা করে রেখে দিও, ফেরবার পথে নিয়ে যাব। দোকানের সেরা আপেল দুটি, অনেক দিনের প্রার্থিত ফল দুটি পুত্রের হাতে দিলে তাহার মুখে যে পুলকের হাসিটুকু দেখা দিবে, কল্পনায় তাহা দেখিয়া নটবর দত্তের শীর্ণ মুখখানি উল্লাসে উদ্ভাসিত হইয়া উঠিল। বেলা ৩টা বাজিতেই মাহিনার বিল লইতে নটবর উঠিয়া বড়বাবুর ঘরে গেলেন। বড়বাবু বিলখানা নটবরের সম্মুখে ফেলিয়া দিলেন। বিল দেখিয়াই নটবরের বুকের মধ্যে ধরাস করিয়া উঠিল। বিলের পাশে কাজ সম্পূর্ণ না করিবার অজুহাতে নটবর দত্তের মাহিনা দেওয়া স্থগিত রাখিবার হুকুম লেখা ছিল। লাল পেন্সিলের এই ইংরাজি অক্ষর কয়টা যেন হাতুড়ি দিয়া তাহার বুকের পাঁজর কয়খানি একেবারে চূর্ণ করিয়া দিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ভগ্নকণ্ঠে নটবর কহিলেন, বড়বাবু। বড়বাবু কহিলেন, আমি কিছু করতে পারবো না মশাই, সাহেব বড় কড়া লোক জানেন তো, আপনি সাহেবের কাছে যান। বিলখানি তুলিয়া লইয়া নটবর আকাশ পাতাল ভাবিতে ভাবিতে বড় সাহেবের দরজায় গিয়া দাঁড়াইলেন। চাপরাশি খবর দিলে ভিতর হইতে হুকুম আসিল, কামেন। নটবর সুদীর্ঘ প্রণতি করিয়া কহিলেন, হুজুর, আমার মাহিনা। সাহেব তখন ওয়ালটেয়ারে তাহার পত্নীকে আগামী বড়দিনের উপহার পাঠাইবার আয়োজন করিতেছিলেন। তাহার সকল কথা শুনিবার সময় ছিল না। ইংরাজিতে কহিলেন, হবে না, কাজ ফাঁকি দিলে আমার কাছে কোনো মাপ নেই, যাও। নটবর কাঁদিয়া ফেলিলেন, কহিলেন, হুজুর, কালই সারা রাত খেটে সব শেষ করে দেব। সাহেব চিঠি হইতে কলম তুলিয়া কহিলেন, তাহলে পরশু মাইনে পাবে। হুজুর, একটি টাকা, অন্তত 8 আনা পয়সা দেওয়ার হুকুম। নট এ ফার্দিং, যাও। বলিয়া ফলের 2টি ঝুড়ি টেবিলের উপর তুলিয়া লেবেল আটিয়া দিলেন, ফর হ্যারি, ফর নেলি। হ্যারি সাহেবের পুত্র ও নেলি কন্যা, উভয়ে তখন মাতার সহিত শাস্তাবাসে ছিল। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নটবর বাহির হইয়া আসিলেন এবং বিলখানি বড়বাবুর হাতে দিয়া কহিলেন, কিছু হলো না। একবার মনে হইল বড়বাবুর কাছে একটা টাকা ধার চাহিয়া লইবেন, কিন্তু হঠাৎ যেন সমস্ত জগৎটার উপর কেমন ঘৃণা জন্মিয়া গেল। ইচ্ছাটা কাজে পরিণত করিবার আর প্রবৃত্তি হইল না। সমস্ত পথ মনে পড়িতে লাগিল বুধার কথা। কাল রবিবার সমস্ত দিন বুধা তাহাকে তাহার সোমবারের প্রতিশ্রুতির কথা মনে করাইয়া দিয়াছে। সে বেচারা যে আজ সারাদিন পথের দিকে চাহিয়া থাকিবে, সে বিষয়ে তাহার সংশয় ছিল না। এতক্ষণে নিশ্চয়ই সে স্টেশনের রাস্তার ধারে পিতার প্রতীক্ষায় দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিলেই আগ্রহে ছুটিয়া আসিবে। তারপর ভাবিতে ভাবিতে নটবর যে বহুবাজারের মোড়ে আসিয়া পৌঁছিয়াছেন, সে খেয়াল আদৌ ছিল না। হঠাৎ এক ঝাঁকামুটের ধাক্কা খাইয়া তাহার চমক হইল। রাস্তার অপর ধারেই সেই আপেলের দোকান। ধীরে ধীরে রাস্তা পার হইয়া গিয়া দোকানের সম্মুখে দাঁড়াইয়া নটবর সেই আপেল 2টির দিকে চাহিলেন। বুধার কথা মনে হইল, যেন একটি নগ্নকায় শিশু আগ্রহে হাত বাড়াইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিতেছে, বাবা আপেল। আবিষ্টের মতো নটবর আপেল 2টি তুলিয়া লইলেন।
পর মুহূর্তেই কে আসিয়া তার হাত চাপিয়া ধরিয়া চিৎকার করিয়া উঠিল, এই চোরটা হ্যাঁ। তাহার পর আর কিছু মনে ছিল না। যখন জ্ঞান হইল তখন নটবর থানার গারদ ঘরে। বেলা 5টা হইতে বুধা স্টেশনের পথে দাঁড়াইয়াছিল। 6:30টার গাড়ি হুস হুস করিয়া স্টেশনে প্রবেশ করিল। তখন আনন্দে তাহার বুক কাঁপিয়া উঠিল। তাহার পর যখন যাত্রীরা পথ দিয়া চলিতে লাগিল তখন তাহার আর ধৈর্য রহিল না। প্রতি মুহূর্তেই সে একবার করিয়া অগ্রসর হইতে লাগিল। প্রত্যেক দূরের মানুষটিকেই পিতা বলিয়া মনে হইতেছিল। আগ্রহে অগ্রসর হইয়া পথচারীর মুখের দিকে চাহিয়া আবার সে ফিরিয়া আসিতেছিল। এমনি করিয়া 1 ঘণ্টা কাটাইয়া যখন আর কেহ রাস্তায় চলিবার রহিল না তখন শুষ্ক মুখে সে ফিরে আসিয়া কহিল, বাবা আসেনি মা, বাবা এলে আমাকে ডাকবে, হ্যাঁ মা। ইহার পরে 9টার গাড়ি ছিল। আজ মাহিনার দিন, হয়তো জিনিসপত্র কিনিয়া আনিতে দেরি হইয়া গেছে ভাবিয়া হৈমবতী কহিলেন, আচ্ছা তুই ঘুমো এখন। রাত্রে যখন বুধা স্বপ্ন দেখিতেছিল যে তাহার ছেঁড়া জামার পকেট 2টি আপেলের ভারে ফুলিয়া উঠিয়াছে, তখন দারোগা রিপোর্ট লেখা শেষ করিয়া নটবর দত্তকে চুরির অপরাধে কোর্টে উপস্থিত করিবার অর্ডার লিখিতেছিলেন। এখন শুনবেন দ্বিতীয় গল্প, লাটের স্পেশাল। মাঘের দ্বীপ্রহর। আঙিনায় রৌদ্রের দিকে পিঠ করিয়া বেনু সর্দার সম্মুখে একখানি পাথরের থালায় একরাশি সরু চাকলি লইয়া মাধ্যাহ্নিক জলযোগের উপক্রম করিতেছিল। রঙিন ভিজা গামছাখানিতে মাথায় 8 ঘোমটা টানিয়া স্ত্রী বিরাজ পিঠার কাঠা হাতে সম্মুখে দাঁড়াইয়াছিল। এমন সময় আহ্বান আসিল, সর্দারের পো, বাইরে এসো তো একবার। দফাদারের কণ্ঠস্বর শুনিয়া বেনু উঠিয়া পড়িতেছিল। বিরাজ তাড়াতাড়ি কহিল, মুখের গাছটা খেয়ে যাও গো। 2খানা খেয়ে আমার পেট ভরবে না রে বিরাজ, তুই ওখানে দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি আসছি। বেনু হাত ধুইয়া উঠিয়া গেল। মিনিট 10 পর ফিরে আসিয়া হতাশ স্বরে বেনু কহিল, আমার আর তোর হাতের সরু চাকলি খাওয়া অদ্দেষ্টে নেই রে বিরাজ, দে দেখিন পাগড়িটা এখুনি, আবার বেরোতে হবে। এই ভর দুপুরে আবার কোন পোড়ার মুখর মুখ পুড়েছে যে তোমায় যেতে হবে? বিরাজ কহিল, চেঁচাসনি রে পাগলি, লাটের গাড়ি আসছে, পাহারায় যেতে হবে, দে পাগড়িটা। দাঁড়াও গো দফাদার দা, পাগড়িটা বেঁধে যাচ্ছি। দ্বারের দিকে চাহিয়া বেনু কহিল। বাহির হইতে জবাব আসিল, একটু চটপট সেরে নাও সর্দারের পো, যেতে হবে আবার পাকা 6 কোষ। পাগড়ি বাঁধা শেষ হইলে বিরাজ 2খানা সরু চাকলি হাতে করিয়া স্বামীর সম্মুখে দাঁড়াইয়া মিনতি করিয়া কহিল, আমার মাথা খাও, এই 2খানি গালে দিয়ে 1 ঘটি জল খেয়ে যাও। সেদিনও গড়েছিল, খেলে না, কোথায় মরা আগলাতে গেলে, আজ এখন খেলে আর হাঁটতে পারবো না রে বিরাজ। সাজে গাড়ি পার করে দিয়ে রাতেই ফিরে আসবো। তুই উনুনে একটু জল বসিয়ে রাখিস, পিঠেগুলো ভালো করে ঢেকে রাখবে। বলিয়া পিষ্টক স্তূপের দিকে একটি সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া লাঠি হাতে বেনু চৌকিদার বাহির হইয়া গেল। স্বামীর বহুদিনের আকাঙ্ক্ষিত সর্বাপেক্ষা প্রীতিকর এই খাদ্যটি অনেক দিন চেষ্টা করিয়াও সে সম্মুখে বসিয়া খাওয়াইতে পারিল না। পিঠাগুলি গুছাইয়া তুলিয়া বিরাজ গামছায় চোখ মুছিল। ঘরের বিঘ্নটিকে তো বেনু কোনো মতে কাটাইয়া আসিল, কিন্তু পথে আর এক বিঘ্ন উপস্থিত। একটি স্বল্প জল অন্ধকার ডোবার ধারে বেনুর 7 বছরের পুত্র মনাই বড়শি নাচাইয়া চ্যাং মাছ ধরিতেছিল। প্রত্যহ দ্বীপ্রহরে এইটি ছিল তাহার নিত্যকর্ম। বেনু তাহার দৃষ্টি এড়াইবার জন্য অতি লঘুবতে আসিতেছিল, কিন্তু মনাইকে ফাঁকি দিতে পারিল না। পিতার পরিচিত নীল পাগড়ি সে দূর হইতে দেখিয়াছিল, কিন্তু পিতা অন্য পথে চলিয়া যাইবে ভয়ে ভাবে ভঙ্গিতে কোনরূপ চাঞ্চল্য প্রকাশ করে নাই। বেনু সতর্ক পদে নিকটে আসিতেই সে ছিপ ফেলিয়া এক লম্ফে পথের মাঝখানে উঠিয়া আসিল এবং তাহার পোশাকের প্রান্ত মুঠা করিয়া কহিল, কোথা যাচ্ছ বাবা? বেনু বিপদে পড়িল। সত্য কথা বলিলে
মনায় সঙ্গে যাইবার জিদ ধরিবে। একটু ভাবিয়া কহিল, কালীতলায়। জগতে মনাইয়ের ভীতির একমাত্র স্থান ছিল এই বারোয়ারি কালীতলা। সেখানে যত ভূত আর প্রেতের আড্ডা। কোন সূত্রে এই তত্ত্বটি তার শিশু মস্তিষ্কে প্রবেশ করিয়া বাসা বাঁধিয়াছিল। কালীতলার নাম শুনিয়া সে এক পা পিছাইয়া গিয়া কহিল, সাজের আগে ফিরবে বাবা, জানলে। পুত্রের শঙ্কাবিহবল দৃষ্টি দেখিয়া বেনু কহিল, সাজের আগেই ফিরব মনাই, তুই ঘরে যা। তাহার পর পুত্রকে একটি চুমা দিবার অভিপ্রায়ে 2 হাত বাড়াইয়া তাহাকে বুকে তুলিতে যাইতেছিল, এমন সময় পিছনে দফাদার কহিয়া উঠিল, পথে দাঁড়িয়ে আর দেরি করো না সর্দারের পো, বেলা ভাটিয়া আসছে। অগত্যা মাথা নিচু করিয়া পুত্রের গালে তাড়াতাড়ি একটা চুমা দিয়া বেনু কহিল, ঘরে যা মনাই, তোর মা পিঠে নিয়ে বসে আছে। পিঠার কথা শুনিয়া সে ছিপগাছি তুলিয়া লইয়া বিনা বাক্যে বাড়ির পথ ধরিল এবং কিছু দূর গিয়া গলির মোড়ের বেদ ঝোপের আড়াল হইতে মুখ বাহির করিয়া পিতাকে অবশ্য সন্ধ্যায় ঘরে ফিরিবার জন্য দ্বিতীয়বার উপদেশ দিয়া গেল। শীতের ছোট শেষবেলাটি অনেকক্ষণ পূর্বেই শেষ হইয়া গিয়াছে। প্রতি 40 হাত অন্তর চৌকিদার নামধারী এক একটি মানব সন্তান লাঠি ঘাড়ে করিয়া লাটের স্পেশালের প্রতীক্ষায় দাঁড়াইয়া খোলা মাঠের তীব্র হাওয়ায় শীতে কাঁপিতেছিল। গাড়ি আসিবার সময় সন্ধ্যায়, কিন্তু রাত্রি প্রহর উত্তীর্ণ হইয়া গেল, গাড়ি তখনও আসিল না। বেনু অধীর হইয়া উঠিল। দিব্য চক্ষে সে দেখিতে পাইল, পাথরের থালায় সরু চাকলি সাজাইয়া এতক্ষণে বিরাজ প্রদীপ জ্বালিয়া তাহার প্রতীক্ষা করিতেছে। বেনু জিজ্ঞাসা করিল, গাড়ির খবর কি তফাদার দা? তফাদার নিজেও বিরক্ত হইয়া উঠিয়াছিল। কহিল, মালিক হুজুরদের হুকুম তামিল করতে এসেছি। থানা থেকে বলে দিলে সাজবেলায় যাবে গাড়ি। এখন তো রাত 1 প্রহর, কাঁথাখানাও আনিনি। দফাদার মাথার পাগড়ি খুলিয়া গায়ে জড়াইল। শীত তখন ক্রমেই তীব্র হইয়া উঠিতেছিল। বস্তুত গাড়ি ছাড়িবার সময় 5 ঘণ্টা পিছাইয়া দেওয়া হইয়াছিল, কিন্তু গণ্ডগ্রামের চৌকিদারের কাছে সে সংবাদ পৌঁছে নাই। এমন সময় মেঘ করিয়া আসিল। চৌকিদারের দল প্রমাদ গণিল, ইহার পর যদি বৃষ্টি আরম্ভ হয় তাহা হইলে প্রাণ লইয়া গৃহে ফেরা অসম্ভব। এ কথা দফাদারকে স্পষ্ট ভাষায় জানাইতে কেহই দ্বিধা করিল না। দফাদার একটি ছোট পুটলি উঁচু করিয়া ধরিয়া কহিল, শীতের ওষুধ সঙ্গে নিয়ে এসেছি, আয় দেখি। ইঙ্গিতটা সকলেই বুঝিল। 5-7 মিনিটের মধ্যে বোম বোম ভোলানাথ শব্দে স্থানটি মুখর হইয়া উঠিল এবং গঞ্জিকার ধুমে অন্ধকার আরও জমাট বাঁধিয়া গেল। দফাদার ডাকিল, সর্দারের পো, কোথায় গা? বেনু জবাব দিল, আমি খাবো না দফাদার দা। এককালে সে পুরা দস্তুর গঞ্জিকা সেবী ছিল, কিন্তু বৎসর 3 হইল বিরাজ তাহাকে শাখা সিন্দুরের দিব্য দিয়া নেশা ছাড়াইয়াছে। সেই অবধি বেনু গাজার কলিকা স্পর্শ করে নাই। শীতের ওষুধ সেবন করিয়া চৌকিদারের দল কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হইল। কেবলমাত্র বেনু 2 হাঁটু মুড়িয়া তাহার উপর মুখ রাখিয়া শীতে ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। উঠে দাঁড়া সব, লাঠি ঘাড়ে ঠিক হয়ে সামনে চেয়ে থাক। দফাদার হাঁকিল। হুস হুস শব্দে গাড়ি চলিয়া গেল, মালগাড়ি। বিরক্ত হইয়া চৌকিদারেরা অদৃষ্টকে অভিসম্পাদ দিল। দফাদার কহিল, শীতের ওষুধ আর একবার তৈরি করে নাও দেখি, শীত ভয়ে ভাগবে। ঔষধ সেবন চলিতে থাকিল। দূর হইতে বেনু ধূম কুণ্ডলীর দিকে চাহিয়া রহিল, নড়িল না। রাত্রি 10টায় 2-1 ফোঁটা বৃষ্টি পড়িল। বেনু কোনো ক্রমে উঠিয়া দাঁড়াইয়া দেখিল যে সঙ্গীরা 4-5 জন করিয়া কুণ্ডলী পাকাইয়া ভূমিশয্যায় আশ্রয় লইয়াছে। বেনুর মনে হিংসা হইল। সর্বাঙ্গ তখন অসহ্য শীতে আড়ষ্ট হইয়া আসিতেছিল। পদতলের পাথরের নুড়িগুলি মনে হইতেছিল বরফের টুকরার মতো। কিছু দূরে তারের বেড়ায় হেলান দিয়া দফাদার ঘুমাইতেছিল। বেনু কিছুক্ষণ কি ভাবিল। তাহার পর দফাদারের গাজার সরঞ্জামের পুটলিটি বাহির করিয়া আনিল।
কলিকায় আগুন দিয়া সে মৃদুস্বরে কহিল, কিছু মনে করিস নি বিরাজ, তোর শাখা সিন্দুর অক্ষয় হোক। আজ একটা না টানলে আর বাজব না। বোম বোম। অনেক দিনের অনভ্যাস। কলিকায় বার দুই দম দিতেই বেনুর মাথা ঘুরিয়া উঠিল। লাইনের দিকে ঠিকরিয়া পড়িয়া সে চিৎকার করিয়া উঠিল, মাথায় একটু জল দাও গো দফাদারদা, সারা পৃথিবী ঘুরছে। তাহার আড়ষ্ট কণ্ঠ হইতে কথাগুলি বাহির হইল অতি ক্ষীণ স্বরে। তাহাতে দফাদারের নিদ্রাভঙ্গ হইল না। মধ্যরাত্রি। হিমসিক্ত আচ্ছাদনের নিচে কুণ্ডলী করিয়া তন্দ্রাচ্ছন্ন প্রহরীর দল কাঁপিতেছিল। এমন সময়ে দূরের কোনো সজাগ প্রাণীর কণ্ঠ শোনা গেল, লাটের গাড়ি, লাটের গাড়ি। প্রদীপ্ত আলোক ফলকে নিশীথের অন্ধকার বিদীর্ণ করিয়া রক্তচক্ষু লৌহদানব ছুটিয়া আসিল। চৌকিদারের দল কাঁপিতে কাঁপিতে ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইল। কেবল উঠিল না একজন। যেখানে বেনু সর্দার পাহারায় ছিল সেখান হইতে অতি ক্ষীণ একটি আর্তনাদ শোনা গেল। মুহূর্তের জন্য ইঞ্জিন কোনো অজ্ঞাত বস্তুতে বাধা পাইয়া একটু দুলিল, কিন্তু তাহার গতি মন্থর হইল না। স্পেশাল চলিয়া গেল। পরদিন প্রাতে সংবাদপত্রে বিজ্ঞাপিত হইল যে লাটের গাড়ি নিরাপদে শহরে পৌঁছিয়াছে। বেনু সর্দারের নিষ্প্রাণ দেহপিণ্ড যখন শহরের মর্গ হইতে শতদীর্ণ হইয়া ফিরিয়া আসিল, তাহার পূর্বেই বিরাজের সরু চাকলি শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে।